আচ্ছা, শুরু হলো সব খবর। কম সময় সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। কাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে এবং পরিচালনা ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ, অগ্রিম এবং খাদ্য হিসেবেও যাবে অর্থ। বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। সংসদ অধিবেশনে এমনটা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারলে 1.5% কমিশন নিবে সরকার এবং কমিশন দিবে সরকার। শুধু তাই নয়, ব্যবসায়ীদের দেয়া হবে 9% সুদে ঋণ। প্রধানমন্ত্রী কর্তৃক দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 55তম বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাখা হয়েছে নানা পদক্ষেপ। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের নানান উদ্যোগ তুলে ধরেন সরকার প্রধান। জানান, বিদেশ থেকে বিনিয়োগ আনলে কমিশনের ব্যবস্থা রাখা হয়েছে। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে, 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। বিভিন্ন জায়গায় সরকারের শূন্য পদগুলোয় শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এমনটাও জানান প্রধানমন্ত্রী। বলেন, এরই মধ্যে 5 লাখ সরকারি কর্মচারীর নিয়োগ প্রক্রিয়াধীন। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার প্রশ্নে সংসদ নেতা বলেন, সরকার দলীয় সদস্যরা নিজ এলাকায় যেভাবে উন্নয়ন কাজ করবেন, বিরোধী দলের সদস্যরাও পাবেন সম সুযোগ ও বরাদ্দ। আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার নির্বাচন উন্নয়নের ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে চান। যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকমভাবে হক আছে। সংসদকে প্রধানমন্ত্রী জানান, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করতে চায় সরকার। তাছাড়া প্রশাসনিক দপ্তরে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানেও দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও তৎপর সরকার। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। যতটুকু সুযোগ ছিল ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চটুকু। কর ছাড় যেমন আছে, তেমনি কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে করজাল। বড় বাজেটের অর্থের চাপ সামাল দিতে রাজস্ব আহরণে বেশ সতর্ক থাকবেন অর্থমন্ত্রী। শহর থেকে গ্রাম সব দিকেই থাকবে সরকারের নজর। এনবিআরকে সংগ্রহ করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি। তবে রাজস্ব আদায়ে অতীত অভিজ্ঞতা সুখকর নয়। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ছাড়া এই বিশাল রাজস্ব লক্ষ্য অর্জন অসম্ভব। সহকর্মী রিমন রহমানের রিপোর্ট। দেশের 55তম বাজেট দেওয়ার পথে সরকার সংসদে তুলে ধরা হবে 9,38,000 কোটি টাকার ব্যয় প্রস্তাব। এনবিআরকেই সামলাতে হবে ব্যয়ের চাপ, কর ব্যবস্থাপনায় নানামুখী প্রচেষ্টার কথা তুলে ধরবেন অর্থমন্ত্রী।
সারা দেশের খুচরা বিক্রেতাদের কাছে যেতে চায় এনবিআর। সরবরাহ ব্যবস্থায় দেয়া হবে অগ্রিম কর। সরকার মনে করে ১,০০০ টাকায় এই কর দাঁড়াতে পারে মাত্র ২ টাকা। স্টুডেন্ট নো ফিলস অ্যাকাউন্ট ছাড়া যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগবে টিআইএন। ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি সহ সব তথ্য ডাটাবেজে নেবে এনবিআর। অ্যাডভান্স ট্যাক্স হিসাবে একটা সিস্টেম আছে, সেটিকে আমরা অনেক ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সের আওতায় নিয়ে গেছি। এটি একটি ডেভিয়েশন আমরা মনে করি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থা প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। ব্যক্তির করমুক্ত আয় সীমার ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ছাড় দেবে এনবিআর। তবে করমুক্ত আয়সীমায় আগের ১ লাখ টাকার ৫% কর দেবার ধাপটি তুলে দেওয়া হচ্ছে। এতে ব্যয়ের চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কাস্টমসে অনেকটা ভালো চিত্র আমরা দেখি, কিন্তু ওখানে আবার বেশ কিছু ডিস্টোরশনস আছে। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি অনেক, এটা সব ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এত হলে তো হবে না, এটা কমাতে হবে। কোম্পানি, ফার্ম, ট্রাস্ট, ব্যক্তি সংঘের ৫ বছরের কর হার ঠিক করেছে এনবিআর। পাবলিক ট্রেডেড কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তামাক কোম্পানির আয়কর হবে ২২.৫ থেকে সর্বোচ্চ ৪৫% পর্যন্ত। এছাড়া মোবাইল ফোন অপারেটর, ব্যক্তি সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং কলেজকে দিতে হবে ১০ থেকে ৪৫% আয়কর। শিক্ষা ব্যবস্থার নানা ক্ষেত্রে বরাদ্দ রাখতে চায় সরকার। সেক্ষেত্রে মিড ডে মিল চালু, ওয়ান টিচার ওয়ান ট্যাব, তৃতীয় ভাষা শিক্ষার জন্য রাখা হতে পারে বরাদ্দ। এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার প্রস্তাব রাখতে পারেন অর্থমন্ত্রী। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেবার পথে সরকার। তবে এই বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অর্থায়ন। সরকার সারা দেশে করজাল বেছাতে চায় রাজস্ব আহরণের জন্য, কিন্তু বিশ্লেষকদের মত সংস্কার ছাড়া এত বড় রাজস্ব লক্ষ্য অর্জন কঠিন হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জামালপুর ও সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরা সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে নদীপথে ১৫-২০ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় তা আর সম্ভব হয়নি। এদিকে জামালপুরের সীমান্তের আলো নিভিয়ে ৭ জনকে পুশিনের চেষ্টা করলেও বিজিবির বাধায় ৬ জন পালিয়ে যায়, আর এক বৃদ্ধ এখনও শূন্যরেখায় আটকে আছেন। সীমান্তে পুশিনকে কেন্দ্র করে বিএসএফের সাথে বিজিবির উত্তপ্ত বাক্য বিনিময়। ঘটনাটি জামালপুর বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের। ভোরে ১০৭২ নম্বর পিলারের কাছের কাঁটাতার দিয়ে ৭ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। আমরা এখানে গার্ড দিয়ে আছি, লোক আসতেছে, আমরা নিতেছি না, আমরা রিটার্ন দিতেছি, ভারত চলে যেতেছে। ২৪ ঘন্টা আছে, আমাদের জীবন বাঁচি থাকতে আমরা ভারতের একটা লোক বাংলাদেশে ঢুকতে দেব না। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিজিবি সদস্য ও স্থানীয়রা। এই সময় পুশিন করতে আনা ৬ জন ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। কলকাতা বাদাঘাট এলাকায় তার বাড়ি, কিন্তু পরিচয় পাওয়ার পরও ভারত তা ফেরত নিচ্ছে না, জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। আমরা সাধারণ পাবলিক জনগণ বিজিবির সাথে সহযোগিতা করে আসতে দিলাম না। তবে শূন্য রেখায় রয়ে যায় এক বৃদ্ধ। এই বিষয়ে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ, তবে কোনো সুরাহা হয়নি। এদিকে সাতক্ষীরায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে ১৫-২০ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ করবেন না। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানবো আমরা। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন পঞ্চগড় সীমান্তে অপেক্ষা করছেন। তুহিন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থানে এই কয়দিনে কি পরিবর্তন দেখছেন জানাবেন, কারণ ১৫-২০ জনকে নদীপথেও পুশিন করার চেষ্টা করছে বিএসএফ, আবার সীমান্তে আলো নিভিয়েও দেশে পুশিন করার চেষ্টা করছে এবং স্থানীয়রা সহযোগিতাও করছে যতদূর জানি বিজিবিকে। আপনি সব মিলে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। না, আপনি যেটা বলেছেন পরিস্থিতি আসলে ওরকমই, কোনো জায়গায় উত্তেজনা একটু কমছে বাড়ছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় একটি থমথমে অবস্থা বিরাজ করছে। মানে আমি যেই একেবারে মিরগড় সীমান্ত, এটা একটা দুর্গম এলাকা পঞ্চগড়ের মিরগড়, একদম ম্যাপের শেষ সীমানায়
এই আমার পেছনে যে আপনি যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতিদিন শত শত মানুষ বালু এবং ছোট ছোট পাথর উত্তোলন করেই জীবিকা নির্বাহ করে। সেখানে কিন্তু একদম ফাঁকা, মানে যশোর তারপরে জামালপুরে যে আজকে আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, তার পরপরই এখানকার বিজিবি খুব বেশি সতর্ক হয়ে নজরদারি আরও বাড়িয়েছে এবং স্থানীয় যারা একদম সীমান্ত বরাবর এই বালু উত্তোলন করতো তাদেরকে নিরাপদে সরে থাকার জন্য অনুরোধ করেছে। আমি বলা যায় যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন শূন্য রাখার কাছাকাছি না যায়, কারণ এখানে নিরাপত্তাজনিত সমস্যা আছে। তাছাড়া বিজিবির সদস্যরা যারা গত দুই দিন যারা এখানে সীমানায় কড়া নজরদারিতে রেখেছিলেন, নজরদারি থাকার পরে আপনাকে যদি একটু দেখাই যে এই মিরগড় সীমান্তে তারা যাদের শিডিউল নেই কিন্তু তারাও শিফট হিসেবে যে ডিউটি করতেন, কিন্তু এখন সবাই একদম 24 ঘন্টার জন্য স্ট্যান্ড বাই। কখন কাকে রেডি করা হয়, কখন কাকে কাজে পাঠানো হবে, কোন সময় ডাক পড়বে, সেই প্রস্তুত থাকতে হচ্ছে সবাইকে। এমনকি আমরা আরেকটি বিষয় দেখেছি যে যেখানে বিএসএফ সাধারণত পতাকা ছাড়া একেবারে শূন্য রেখা বরাবর চলে আসে, এটা একটা রেওয়াজ ছিল, সেখানে গত 2 দিন বা বিজিবির তৎপরতার কারণে স্থানীয় জনতার মুখোমুখি অবস্থানের কারণে তারা এখন পতাকা ছাড়া শূন্য রেখার কাছাকাছি আসছেন না। এটা একটা লক্ষণীয় বিষয়। তার মানে দুই পক্ষই যার যার অবস্থান থেকে তারা সতর্ক অবস্থানে আছে এবং এলাকাবাসীকেও নিরাপদ দূরত্ব থেকে জিনিসটা অবজার্ভ করার জন্য এবং বিজিবিকে সহায়তার জন্য আহ্বান জানানো হচ্ছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ তুহিন। সীমান্ত ইস্যুতে জনমত গড়ে তুলতে আগামী 12 জুন সীমান্তবর্তী জেলা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন 11 দলের লিয়াজু কমিটির সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন সীমান্তে পুশিনের ঘটনা যে কোনো মূল্যেই প্রতিহত করতে বিরোধী দলগুলো সহযোগিতা করবে। এরই অংশ হিসেবে 15 জুন রাজধানীতে প্রতিবাদ সভা ও সমাবেশের কর্মসূচি পালন করবে জোট। বলেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সাথে ধারাবাহিকভাবে অসৌজন্যমূলক আচরণ করছে। সাম্প্রতিক পুশিনের ঘটনাগুলো তারই অংশ। আর সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতীয় নীতি ও রাষ্ট্রীয় অবস্থানের সাথে সাংঘর্ষিক বলেও তিনি দাবি করেন। আমাদের বিজিবির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিককে বা তাদের দেশে বসবাসকারী অনেক লোককে বাংলাদেশকে ঠেলে দিয়ে পশ্চিমের ব্যবস্থা করত। হাম ও উপসর্গে মৃত্যু থামছেই না। গত 24 ঘন্টায় হাম উপসর্গে ঢাকা, সিলেট, বরিশালে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে 68 জনের প্রাণ গেছে। হাসপাতালে আজ নতুন রোগী ভর্তি হয়েছেন 66 জন, আর জেলার বিভিন্ন হাসপাতালে 256 রোগী ভর্তি আছেন। রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, খুলনার বিভিন্ন জেলার হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলেই আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হতে পারে 8 দিন হাসপাতালের লাইসেন্স। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার। আজ এ নিয়ে স্পষ্ট কিছুই বলতে চাননি স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। তাদের 4-5 পৃষ্ঠার জবাব অস্পষ্ট ও অগ্রহণযোগ্য। রাজধানীর 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয় 27 মে। ঘটনার তদন্ত দ্রুত শেষ করে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তদন্তে উঠে আসে কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি। 8 দিনের আবদ্ধ গুমোট পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী। এসিও ছিল বন্ধ। এতে কক্ষের অক্সিজেন কমে বেড়ে যায় কার্বন ডাই অক্সাইড। এই অবস্থায় ওই দিন ওয়ার্ডে ছিলেন না কোনো চিকিৎসক, ডেকেও পাওয়া যায়নি নার্সদের। সব মিলিয়েই মৃত্যু হয় 6 নবজাতকের। চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। তদন্ত রিপোর্ট অনুযায়ী 8 দিন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানাতে নোটিশ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তুষ্ট মন্ত্রণালয়। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ইচ্ছা করে করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে। এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখেনি, অল বেগ রিপ্লাই।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, রিপোর্ট অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। বাতিল হতে পারে লাইসেন্স। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা কোনো সরে আসিনি, আমরা দেখছি, আমরা সন্তুষ্ট হই না, কি করা যাবে সেটাতে আমরা যাচ্ছি। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল 700 বেডের, প্রতিদিন রোগী ভর্তি থাকে 400-র মতো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে নানা রকম তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি বলেছেন, 2009 সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিল। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সাথে টিকে থাকা কঠিন। অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026। সেনাকুঞ্জে এই দিবসের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান তারেক রহমান। শুরুতেই সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান, 1988 থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ সময় 6 শহীদের পরিবার এবং 7 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, নানা প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা বিভিন্ন সময়ে জনমনে বিভ্রান্তি তৈরির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ নষ্ট করতে নানা রকম তৎপরতাও বিদ্যমান ছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সরকার প্রধান বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান বিশ্ব একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষদের পাশাপাশি নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে। নারীদের এমন অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষে যুক্তিতর্ক শেষ হয়। এর আগে 7 জুন এই মামলার 4 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন প্রসিকিউশন। ওই দিন রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন আদালতে। এরপর আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করা হয়। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় আজ ফের সাফাই সাক্ষ্য দেন আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এই মামলায় আরও একজন নতুন সাফাই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় অধিকতর তদন্তের স্বার্থে 71 টিভি লাইসেন্স সহ যাবতীয় নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মাসে জাসদ সভাপতি হাসানুল হকিন ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের মামলার রায় ঘোষণার
আশা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ নিজ কার্যালয়ে তিনি কথা জানান, বলেন এই দুজনেরই কুষ্টিয়ায় সংঘটিত হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতা ছিল। এছাড়া শেখ হাসিনার নির্দেশনা ও সব সিদ্ধান্তের সাথে সহযোগী ছিল বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। এই দুইজনেই তাদের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি ছিল। তারা কেন্দ্রীয়ভাবে শেখ হাসিনার নির্দেশনা, শেখ হাসিনার সকল সিদ্ধান্তের সাথে তারা সহযোগী ছিলেন। 3টি চার্জ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার কারণে আমরা দুইজনেরই সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। দুইজনেরই রায়টা আমাদের চলতি মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে সংক্রান্ত মামলায় খালাস পেয়েছেন। দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই রায় দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, আইন মেনেই বিয়ে ও তালাক সম্পন্ন হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাদীপক্ষ। ফের উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানান তারা। ক্রিকেট মাঠ থেকে আদালতের বারান্দায় নাসির হোসেন এক বিয়ে বিতর্ক মামলায় জড়িয়ে কেটেছে দীর্ঘ প্রায় 5টি বছর। নাসির হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির 497 ও 498 ধারা, যেখানে ব্যভিচার বা পরকীয়া ও বিবাহিত নারীকে প্রলুব্ধ করার অভিযোগ আনা হয়। আর নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ছিল 494, 468 ও 471 ধারা, যাতে তালাক ব্যতীত পুনরায় বিবাহ করা, প্রতারণার উদ্দেশ্যে জাল দলিল তৈরির অভিযোগ। আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য থাকায় বুধবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। 12টার পরপরই মামলার রায় পড়ে শোনান বিচারক। তালাক ও বিয়ে বৈধ উল্লেখ করে আসামিদের খালাস দেয়া হয়। মাননীয় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়ে ফাইন্ডিংস দেন যে এই তালাকটা যথাযথভাবে তামিমা সুলতানা তার আগের হাজব্যান্ড অর্থাৎ রাকিব হোসেনকে দিয়ে তারপর ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফলে এই দুটো মোটা দাগে ফাইন্ডিংসের উপর মাননীয় আদালত তার রায় ঘোষণা করেছেন অপারেটিভ পার্ট হতে যে দুজন আসামি বেকসুর খালাস। এদিকে আদালত আসামিদের খালাস দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী। দাবি করেন, এভাবে খালাস দিয়ে ব্যভিচার, জালিয়াতি ও প্রতারণাকে সমর্থন করা হয়েছে। ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করেন তামিমার সাবেক স্বামী ও মামলার বাদী রাকিব হোসেন। আমরা এত এভিডেন্স জমা দিচ্ছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। 2021 সালের 14 ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, সাবেক স্বামীকে তালাক না দিয়েই নতুন সম্পর্কে জড়িয়েছেন তামিমা। একই বছর 24 ফেব্রুয়ারি হয় মামলা। তবে আদালতে খালাস পাওয়ায় এখন ভারমুক্ত নাসির তামিমা দম্পতি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 19 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার। বলেন, মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে কাজ করছিল হাইওয়ে পুলিশ। সে সময় উল্টো পথে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে জব্দ করা হয়। থানায় নেয়ার সময় চালকের জোড়াজুড়িতে অটোরিকশাটি উল্টে যায়। তখন আশপাশে থাকা অটোরিকশা চালকরা পুলিশের উপর হামলা চালায় এবং গাড়িও ভাঙচুর করে। এই ঘটনার পরপর পুলিশ অভিযানে নামে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 19 জনকে আটক করা হয়। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তৃতীয়বার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। গত 24 মে এই আদেশ দেওয়া হয়, আর আজ এটি জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। পাশাপাশি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন বিচারক। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এসব আদেশ দেন। এর আগে গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ দেহাবশেষ কবর থেকে আবারও তোলার জন্য আবেদন করেন। জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহে লাইনচ্যুত হয়।
এ সময় দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়। এক পর্যায়ে লাইনচ্যুত কামরা খুলে রেখে ঘটনাস্থলে পৌঁছে রিলিফ ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি 3.5 ঘন্টা পরে উদ্ধার হয়। পরে চালু হয় ময়মনসিংহ জামালপুর রুটের ট্রেন চলাচল। পুরো একটা ঝাঁকি দেয়া প্রায় 1 ফিটের মধ্যে 1.5 ফিট লাফায় উঠছে, উঠে ওখান থেকে কিছু দূর মানে 2-3 ফিট আইসা চাকাটা পড়ছে, তখন শব্দ একটা বিকট শব্দ, গাড়ি ভাঙা চুরি নিয়ে চলে যাইতেছে সামনের দিকে। আজ সকাল 9টায় এভাবেই দুর্ঘটনার কবলে পড়ে জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে শহরের ইটাখোলা বাইলেন এলাকায় ট্রেনের পাওয়ার কারের 4টি চাকা লাইনচ্যুত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সামান্যর জন্যই উল্টে পড়ে নাই আর কি, যখন তাও আমাদের মনে হয় ড্রাইভারটা অনেক ভালো ছিল, অনেকটা রাস্তা উনি টেনে নিয়ে আসে হঠাৎ করে এখানে ব্রেক করছে। বাচ্চারা নিয়ে দেখতে পাচ্ছি খুব কষ্ট, তো আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আজকে আমাদেরকে বড় একটা দুর্ঘটনা থেকে হেফাজত করছে। গতকালকে যখন এই ট্রেন দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে গিয়েছে তখনও সেম এরকমই ছিল, মানুষজন ভীত ছিল, এরকম রাস্তায় সমস্যা ছিল। খবর পেয়ে কেওয়াটখালীর লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে যাওয়ার সময় মেডিকেল গেট এলাকায় পৌঁছালে সেটিও লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত কামরা রেখে ঘটনাস্থলে পৌঁছায় রিলিফ ট্রেন। বৈরী আবহাওয়ায় চলে উদ্ধার কাজ। বেলা 12:30টার দিকে উদ্ধার হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি। কেন ঘটেছে আমাদের তদন্ত কর্মকর্তারা সবাই মিলে আমরা এটা চেক করব, এটা চেক করে কি কি কারণে ঘটতে পারে এটার তদন্ত শেষে আমরা বলতে পারবো। লাইনচ্যুতের ঘটনায় বিভিন্ন স্টেশনে 4টি ট্রেন আটকা পড়ে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা। সকাল 11টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পরে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পল্টন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে, আর সেখান থেকে 10 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেয়। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে নতুন পর্ষদ গঠনের দাবি জানান তারা। আমরা মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি, অতি দ্রুত এই চেয়ারম্যানকে অপসারণ করে একজন দক্ষ যোগ্য ব্যক্তি যিনি সকলের কাছে গ্রহণযোগ্য তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া। ঋণখেলাপি নয়, শুধু যারা ব্যাংকের অর্থ লুটপাট করেছে সকলের বিচারের ব্যবস্থা করার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করা, স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা। ব্যাংকিং খাতের জন্য বিষয়টির দ্রুত নিষ্পত্তি চান তারা। ব্যাংকার্স সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এবিবি চেয়ারম্যান মাসরুর আরিফিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্যাংকার্স সভায় নির্ধারিত ইস্যুর বাইরে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা হয়। ব্যাংক নির্বাহীরা জানান, ইসলামী ব্যাংকের সমস্যা পুরো ব্যাংক খাতের উপরে পড়ছে। বৈঠকে ব্যাংকিং খাতের সুশাসন, সিআইবিতে খেলাপি ঋণের সঠিক তথ্য প্রদান এবং 60 কোটি টাকার প্রণোদনা তহবিলের ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। পরে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে নিয়ে বাংলা কিউআর কোডের প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন গভর্নর। ইসলামী ব্যাংকে যা চলছে চলমান অবস্থা, অস্থিরতা, এটা নিয়ে আমরা ব্যাংকাররা খুবই আসলে উদ্বিগ্ন, বিকজ এটা পুরো ইন্ডাস্ট্রিতে বড় রকম নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। আমরা চাই যে দ্রুত দুই পক্ষ মিলে এটা সমঝোতা করা হোক। এটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে, তো পলিটিক্যাল ইস্যু সলভ করার জন্য গভর্নর সাহেবই তো বেস্ট পারসন এখানে। হি মাস্ট বি হ্যাভিং অ্যাক্সেস টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অলসো। তো আমরা মনে করি যে ওনাকে আজকে যেরকম ফার্ম দেখলাম, আমরা আশাবাদী যে আমরা একটা সলিউশন পাবো ইনশাআল্লাহ। যারা ইসলামী ব্যাংকের গ্রাহক সেজে স্লোগান দিচ্ছেন তারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, দেশকে রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করা সবার দায়িত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী স্মরণে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল। অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন স্তরের কর্মকর্তা, জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল সহ ইউনিয়ন নেতারা।
বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকা এবং কৃষি বিপ্লবে তার অনন্য অবদান তুলে ধরেন বক্তারা। একই সাথে স্বনির্ভর ও কৃষিভিত্তিক বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের কথাও বলেন। মাননীয় মন্ত্রী, খনিজ সম্পদ মন্ত্রণালয়, শহীদ চৌধুরী এলি ভাই এখানে এসেছেন। আমরা আজকে কৃষি ব্যাংক গর্বিত যে কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীকে এত ভালোবাসা উনি, কারণ এত ব্যস্ততার মাঝেও উনি কৃষি ব্যাংকে আজকে সময় দিয়েছেন এসে। কৃষক কার্ডের কথা আমরা জেনেছি যে এই কাজগুলো যে সহজে ঋণ প্রদান, ভর্তুকি দেয়া, তারপরে আমাদের মৎস্য চাষি, পশুপালনকারী, খামারি, কৃষিখাতে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে সুবিধা দেয়া, এটার সাথে সাথে একটা নীরব বিপ্লব বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল অনন্য অবদান। দীর্ঘদিন খাল খনন প্রকল্প চালু না থাকায় বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার প্রকল্পটি চালিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হতো। যদি ওই সময়ে আগে পরে অনেকগুলা সরকার তারা যদি খাল খনন প্রক্রিয়াটাকে, কর্মসূচিটাকে প্রায়োরিটি দিতেন, এই কর্মসূচির মাধ্যমেই বাংলাদেশে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাকে সামনে রেখেই নিজের পায়ে নিজে দাঁড়ানো, সেটি হয়তোবা ওই টার্গেটটা ফুলফিল হতো। ইসলামী ব্যাংকের গ্রাহক সেজে একটি পক্ষ অস্থিতিশীলতা সৃষ্টি করছে, এমন অভিযোগ তার। মন্ত্রী বলেন, ক্ষমতার জন্য বিরোধিতা না করে আরও ধৈর্যশীল হতে হবে বিরোধী দলকে। খুব পজিটিভ বিরোধী দল হওয়া উচিত। বিরোধিতার জন্য, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য বিরোধী দল হবেন না। জনাব তারেক রহমানকে সহযোগিতা করা আমার এবং আপনার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ এই দেশটাকে রক্ষা করতে হবে। আলোর মুখ দেখাতে হলে 3 মাস এনাফ নয়, 3.5 মাস এনাফ নয়। এই জন্য বিরোধী দলকে বলছি, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026। প্রথম ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। মেক্সিকোর স্টেকা স্টেডিয়ামে এই ম্যাচটি রাত 1টায় শুরু হবে। মাঠে ফুটবলের জাদু আর গ্যালারিতে ফ্যাশনের ঝড়। সবাইকে ছাড়িয়ে রাজকীয় আভিজাত্য নিয়ে ফ্যাশনের এই বিশ্বকাপে 1 নম্বরে রাজত্ব করছে ফ্রান্স। এবারে বিশ্বকাপে জার্সির লড়াইয়ে সবাইকে টেক্কা দিয়ে সেরা 4-এ জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নান্দনিক উরুগুয়ে। এরপরে 5 নম্বর অবস্থানে আছে শিরোপা খরা কাটানোর অপেক্ষায় থাকা ব্রাজিল। বিশ্বকাপে ফুটবলারদের পায়ের জাদু যেমন থাকবে, ঠিক তেমনি গ্যালারি আর পিচ মাতাবে বাহারি সব জার্সি। বিশ্বকাপে এবার শুধু ফুটবলের জাদু নয়, মাঠ কাঁপাবে গ্ল্যামার আর ফ্যাশন। এবারের সেরা কালেকশনে বেছে নেওয়া হয়েছে হোম এবং অ্যাওয়ে জার্সির দারুণ মেলবন্ধনে। তালিকার 10 নম্বরে আছে মরক্কো। তাদের ঐতিহ্যের সাথে জ্যামিতিক কারুশিল্পের ছোঁয়া জার্সিকে করেছে অনন্য। আর 9 নম্বরে থাকা স্পেনের হোম জার্সি ঐতিহ্য ধরে রাখলেও তাদের ক্রিম রঙের বিলাসবহুল অ্যাওয়ে কিটটি নজর কেড়েছে সবার। 8 নম্বরে দক্ষিণ কোরিয়া এনেছে রঙের উৎসব। তাদের বেগুনি রঙের ফ্লোরাল অ্যাওয়ে শার্টটি এক কথায় চমৎকার। 7 নম্বরে থাকা জাপানের সামুরাই ব্লু জার্সির পাশাপাশি বেসবল ইউনিফর্ম থেকে অনুপ্রাণিত তাদের অফ হোয়াইট অ্যাওয়ে কিটটি দারুণ এক নস্টালজিয়া তৈরি করেছে। 6 নম্বরে মেক্সিকো চমক দিয়েছে 3টি জার্সি নিয়ে। আদিবাসী সংস্কৃতির ছোঁয়া মাখানো হোম ও অ্যাওয়ে জার্সির পর তাদের কালো রঙের থার্ড কিটটি মেক্সিকোকে বাকিদের চেয়ে আলাদা করেছে। 5 নম্বরে চিরসবুজ ব্রাজিল। তাদের চিরাচরিত রাজকীয় হলুদ হোম জার্সির সাথে আমাজন রেইনফরেস্ট থেকে অনুপ্রাণিত জর্ডান ব্র্যান্ডের নীল কালো অ্যাওয়ে কিটটি এবারের আসরের অন্যতম সাহসী ডিজাইন। ঘরের মাঠে যুক্তরাষ্ট্র রয়েছে 4 নম্বরে। 1994 সালে বিশ্বকাপের নস্টালজিয়া ফিরিয়ে এনে লাল সাদায় তাদের হোম কিট এবং ক্লাসিক স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের অ্যাওয়ে কিট আমেরিকান সমর্থকদের মন জয় করে নিয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে 3 নম্বরে। আকাশে সাদা ঐতিহ্যের সাথে বুয়েন্স আইরেসের শৈল্পিক ছোঁয়ায় তৈরি তাদের কালো রঙের ভিন্নধর্মী অ্যাওয়ে জার্সিটি রীতিমতো চোখে লেগে থাকার মতো। তালিকার 2 নম্বরে উরুগুয়ে। 1930 সালের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসকে নান্দনিক ডিজাইনে ফুটিয়ে তুলেছে তারা। তবে সবাইকে ছাড়িয়ে ফ্যাশনের এই বিশ্বকাপে 1 নম্বরে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফোল্ড ওভার কলার, ব্রোঞ্জ ডিটেইলিং আর নীল রঙের বিভিন্ন শেডের হোম জার্সির সাথে তাদের নান্দনিক অ্যাওয়ে কিটটি যেন আভিজাত্যের প্রতীক। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।
বিতর্ক কিংবা ইনজুরি কোনো কিছুই যে নেইমারের জনপ্রিয়তায় চিড় ধরাতে পারে না তার প্রমাণ মিলল আবারও। ব্রাজিলের রাস্তায় এখন শুধু এই সেলেসাও তারকার জয়গান। রিও গ্রান্দে দো সুলের রাস্তায় প্রায় 200 মিটারের এক মহাকাব্যিক গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে নেইমারের জাদুকরী রূপ। কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা করে নেয় এই রাজপুত্রকে অনন্য এক উপহার দিল ভক্তরা। নেইমারের স্কোয়াডে থাকা নিয়ে জলঘোলা কম হয়নি। বিতর্ক, ট্রল, কত কিছুই না হয়েছে এই সেলেসাও তারকাকে নিয়ে। শেষ পর্যন্ত নাম লিখিয়েছেন আনচেলত্তির স্কোয়াডে। পাশাপাশি তার জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র মরচে পড়েনি তার প্রমাণ মিলল আবারও। ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের রাস্তায় এখন শুধুই নেইমারময়। জুয়াও পেসোয়া ও ভলুন্তারিওস দা পাত্রিয়া স্ট্রিটে গেলেই চোখ কপালে উঠবে সবার। রাস্তায় আঁকা হয়েছে প্রায় 200 মিটারের এক বিশাল গ্রাফিতি। ফুটে তোলা হয়েছে সেলেসাও রাজপুত্র নেইমারের ছবি। স্থানীয় এক ঝাঁক প্রতিভাবান শিল্পী দিনরাত এক করে তুলিরাচরে তৈরি করেছেন এই মহাকাব্যিক ট্রিবিউট। নেইমারের সেই চেনা ড্রিবলিং আর সেই চেনা হাসি আর জাদুকরী ফুটবল শৈলী সব যেন জীবন্ত হয়ে উঠেছে কংক্রিটের রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই 200 মিটারের আর্টওয়ার্ক। ইনজুরির ধাক্কায় যখনই ক্যারিয়ার থমকে গেছে তখনই ফিনিক্স পাখির মতো কামব্যাক করেছেন তিনি। ভক্তরা বলছেন প্রিয় তারকাকে মানসিকভাবে চাঙ্গা করতে এর চেয়ে বড় উপহার আর কিই বা হতে পারে। এ যেন শুধুই একটি ছবি নয়, নেইমারের প্রতি ভালোবাসার এক জীবন্ত দলিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী থেকে শুরু করে ফুটবল ফ্যান সবাই থমকে যাচ্ছেন রাস্তার এই মোড়ে এসে। মাঠের পারফরমেন্স যাই হোক, ভক্তদের হৃদয়ে নেইমার যে এখনো আনডিসপিউটেড কিং, এই পেইন্টিংয়ে তার প্রমাণ। এখন নেইমার ভক্তদের প্রত্যাশা মাঠে নিজের জাত চেনাবেন এই সেলেসাও তারকা। যে হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিল ভক্তরা, সেই স্বপ্ন কি পূরণ করতে পারবে নেইমার ও তার দল? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সামরিক উত্তেজনার মাঝে শুরু হতে যাচ্ছে ইরানের বিশ্বকাপ লড়াই। কড়া নিরাপত্তার কঠোর ভিসা নীতির বেড়াজাল পেরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় চলছে দলটির প্রস্তুতি। সেখানে অবশ্য ভক্তদের ভালোবাসায় সিক্ত ইরানি ফুটবলাররা প্রিয় খেলোয়াড়ের সাথে স্মৃতি ধারণের পাশাপাশি সংগ্রহ করছেন অটোগ্রাফ। বিশ্ব রাজনীতির তীব্র উত্তেজনার মঞ্চ এখন মেক্সিকো টিজুয়ানা, যেখানে নিরাপত্তা রক্ষীদের পাহারায় চলছে ইরানি ফুটবলারদের বিশ্বকাপ প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক অস্থিরতার কারণে ক্যাম্প সরে আসে মেক্সিকোর সীমান্তে। তবে রাজনীতির এই বৈরিতা ম্লান হয়েছে সাধারণ মানুষের নিঃশর্ত ভালোবাসার কাছে। প্রিয় তারকাদের এক নজর দেখতে, অটোগ্রাফ নিতে মেক্সিকান আর ইরানি ভক্তদের এই আবেগ যেন বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে ফুটবলারদের। দুজন খেলোয়াড় আর গোলরক্ষক আমাকে অটোগ্রাফ দিয়েছেন। আমি অনেক খুশি। জীবনে কখনো আর এমন সুযোগ না এলেও অন্তত এই সুন্দর অভিজ্ঞতার সাক্ষী তো হতে পারলাম। মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক সম্পর্কে জমেছে বড়। কড়া নিয়মের বেড়াজালে প্রথম ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানের কথা থাকলেও শেষ মুহূর্তে কিছুটা নমনীয় হয়েছে ওয়াশিংটন। ম্যাচ শুরুর ঠিক একদিন আগে মার্কিন মুলুকে পা রাখার অনুমতি পেয়েছেন ইরানি ফুটবলাররা। খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখা উচিত। খেলোয়াড়রা ভীষণ মানসিক চাপের মধ্যে আছে। তারা এমন দেশে খেলতে যাচ্ছে যেখানে পরিস্থিতি জটিল। এই চাপের মধ্যে মাঠে স্বাভাবিক খেলাটা উপহার দেওয়া সত্যি কঠিন। 60 দিন ধরে চলা টানা বোমা বর্ষণে ক্ষত বিক্ষত স্বদেশের নাগরিকদের মুখে একচিলতে হাসি ফোটানো এখন একমাত্র লক্ষ্য এই ফুটবলারদের। সাথে আছে ভক্তদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। কাজ না করে স্বাস্থ্য খাত থেকে হাজার কোটি টাকা নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনার সভায় কথা বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি বলেছেন, এই খাতে দুর্নীতি ও লুটপাটের দীর্ঘদিনের ক্ষত সারিয়ে তুলতে কাজ করছে সরকার। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে। রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য বার্তা প্রচারে কাজ করবে 1 লাখ স্বাস্থ্যকর্মী। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি না জমে থাকে সে বিষয়ে খেয়াল রাখার কথা বলেন। একটাকে সবাই মিলে মোকাবেলা করতেছি, অনেকটা এগুচ্ছি, আরেকটা আসতেছে ডেঙ্গু। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকার বড় বড় ইনস্টিটিউট, কোথাও মিনিমাম যে মেইনটেনেন্সগুলো করার কথা, মিনিমাম যে কাজগুলো করার কথা, সেগুলো করা হয়নি। চূড়ান্ত সুপারিশের 5 মাস পার হলেও এখনও নিয়োগ পাননি প্রাথমিক বিদ্যালয়ের
14,000 সহকারী শিক্ষক। যোগদানের দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বঞ্চিত শিক্ষকরা। তারা অভিযোগ করেন, পুলিশ ভেরিফিকেশনের পর তাদের যোগদান সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা করা হয়নি। কী কারণে তাদের যোগদান আটকে আছে তাও অজানা। নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী দ্রুত পদায়ন, এনএসআই রিপোর্টে লিখিত ব্যাখ্যা এবং নিয়োগ কার্যক্রমের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বাংলাদেশের ব্যবসা উৎপাদন খাত ঘুরে দাঁড়াতে প্রস্তুত। প্রয়োজন সরকারের নীতিগত সহায়তা আর আন্তর্জাতিক বায়ারদের সহযোগিতা, এমনটাই মনে করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জনে দরকার শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ। রাজধানীর আইসিসিবিতে ডেনিম এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আরও বলেছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক বায়ারদের আস্থা হারায় রফতানিকারকরা। তবে নির্বাচনের পরে সেই চিত্র বদলালেও বিশ্ববাজারে এলডিসি উত্তরণ সহ নানা চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। নীতিগত সহায়তা পেলে তা মোকাবেলা সম্ভব। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশের উচিত শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনির্বাচিত সরকার থাকায় বাংলাদেশের ব্যবসা খাত আন্তর্জাতিক বায়ারদের আস্থা হারায়, কিন্তু নির্বাচনের পর সেই চিত্র বদলাতে শুরু করেছে। সামনে এলডিসি উত্তরণ হলে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার জন্য সরকার ও বায়ারদের সমন্বিত উদ্যোগ দরকার। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা ধরে রাখতে দরকার শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ। নজর বাড়াতে হবে পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জনে এসব এখন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আজকে সব খবরের সব আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।